কতজন ভোট দিতে পারবেন এই অ্যাডজুডিকেশনের আন্ডারে থাকা 60 লক্ষ মানুষের মধ্যে? তাদের বক্তব্য তারা জীবিত হয়েও কেন কি করে তারা নাম তাদের ভোটার তালিকায় নেই। ফর্ম 6 এর মাধ্যমে নতুনভাবে আবার অ্যাপ্লাই করতে পারা যেতে পারে। এই সমস্ত ভোটার যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, তারা যারা বিচারাধীন আছেন, তাদের হয়তো নাম অনেকেরই থাকবে। নমস্কার, আমি স্বাগতা আবারও চলে এসেছি। চূড়ান্ত তালিকা তো প্রকাশিত হয়েছে। এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরও কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা যাচ্ছে না। তার কারণ অনেকেই জীবিত থেকেও তারা ডিলিটেড হয়েছেন। অনেক বৈধ ভোটার আবার হিয়ারিংয়ে গেছেন। হিয়ারিংয়ে গিয়ে যে সমস্ত নথি চাওয়া হয়েছে সেই সমস্ত নথি দেওয়ার পরও তারা কিন্তু অ্যাডজুডিকেশনের আন্ডারে পড়ে গেছেন। সামনেই তো ভোট, কি করে তারা ভোট দেবেন? কতজন ভোট দেবেন? কারণ 60 লক্ষের ওপর নাম তো অ্যাডজুডিকেশনের আন্ডারে। তাদের ভাগ্য কি হবে? তাদের ভাগ্য তো ঝুলে রয়েছে। কিন্তু আর একটা তালিকা কিন্তু বের হবে, এবং সেটা কবে সেই সমস্ত কথা জানাবো। এই 60 লক্ষের মধ্যে তারা ওই তালিকায় অন্তর্ভুক্ত হবেন। কতজন ভোট দিতে পারবেন এই অ্যাডজুডিকেশনের আন্ডারে থাকা 60 লক্ষ মানুষের মধ্যে, সমস্ত কিছু জানাবো এই ভিডিও শেষে। তার আগে নাজিয়া রয়েছে আমাদের সঙ্গে। নাজিয়া, চূড়ান্ত তালিকা তো বেরিয়েই গেল, এবং মানুষের, তুমি তো দেখছো আমাদের সমস্ত রকম খবর আসছে যে অনেক মানুষ হেনস্থার শিকার হচ্ছেন, কেউ ডিলিটেড, কেউ আবার অ্যাডজুডিকেশনের আন্ডারে। তুমি নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছো, বিওরোদের সঙ্গে কথা বলেছো, তাদেরই কিছু কয়েকটা প্রশ্ন আমরা তুলে ধরবো, কিন্তু তার আগে তুমি যদি কিছু বলো এই চূড়ান্ত তালিকা নিয়ে। দেখো, বহু প্রতীক্ষার অবসান অবশ্যই হয়েছে, কারণ যে কর্মযজ্ঞটা চলছিল এই এসআইআর এবং এই ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়ার মানে শেষ পর্বে বলা যেতে পারে আমরা চলে এসেছি, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম উঠেছে, যাদের নামের উপরে কোনো স্ট্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ডিলিটেড বা অ্যাডজুডিকেশন, এই কোনো স্ট্যাম্পই নেই, অর্থাৎ যারা নির্ভুল তারা কিন্তু অ্যাপ্রুভ, তারা সরাসরি এবার ভোট দিতে পারবেন, তারা চিন্তা মুক্ত বলা যেতে পারে। কিন্তু চিন্তায় রয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা যারা ডিলিটেড বা অ্যাডজুডিকেশন এই পর্যায়ে পড়েছেন, এবং এই যে বিচারাধীন বা বিবেচনাধীন প্রায় 60 লক্ষ মানুষ আছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি ভোট দিতে পারবেন? তাদের নথি যাচাই পর্ব এখনো চলছে, এবং সেই নথি যাচাইয়ের গ্রিন সিগন্যাল বিচারপতিরা দিলে, বিচারকরা দিলে তবেই কিন্তু তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ তাদের আবার একটা তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে পারে, এবং সেই তালিকায় তাদের নাম উঠবে, তারপরে তারা ভোট দিতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডিলিটেড যারা, তাদেরকে আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এটা কিন্তু শোনা যাচ্ছে, এবং 6 নম্বর ফর্মটা তারা ফিল আপ করতে পারেন, বা তারা ডিইও কে অ্যাপিল করতে পারেন, সেটাও বলতে পারছি আমরা। ডিইও কে অ্যাপিল করে তাদের কেন তাদের বাদ গেল নাম, সে নিয়ে তারা একটা আবেদন জানাতে পারেন। সেই সমস্ত প্রক্রিয়াগুলো অবশ্যই আছে। আবার 6 নম্বর ফর্মটাও তারা ফিল আপ করবেন। তাদের নাম কিভাবে উঠবে, তারা ভোট দিতে পারবেন কিনা, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়ে। একদমই তাই। আমরা কয়েকটা খবরও পেয়েছি, এবং সেই প্রশ্নগুলো দর্শকদের সামনে তুলে ধরবো। হয়তো এই সংক্রান্ত অনেকেই এই সমস্যায় ভুগছেন, একই সমস্যা হতে পারে, সেই সব তো তুলে ধরবো। প্রথম যেটা বলবো যে নাজিয়া, এই যে ডিলিটেড, অনেকেই আছেন জীবিত থেকেও, কেউ কারোর বয়স হয়তো 90 বছর, এরকমও মানুষ কিন্তু ডিলিটেড হয়েছেন, আমরা দেখছি তালিকাটা। এই যারা ডিলিটেড হলেন, তারা কি করবেন? তারা কোথায় যাবেন? এইরকমই স্বাগত একটা উদাহরণ যেমন আমি দিচ্ছি, যে জীবিত হয়ে মৃত আয়েশা বলে নাম, আয়েশা খাতুন, তার বাড়ি হচ্ছে সুতি 2 নম্বর ব্লক দিহিগ্রাম এলাকায়। 33 বছর বয়স এই মেয়েটির, এবং তিনি যেটা বলছেন, তার যখন তিনি নাম দেখছেন এই চূড়ান্ত ভোটার তালিকায়, এবং সেখানে দেখছেন তার নাম ডিলিটেড, এবং তিনি আশ্চর্য যে তিনি সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু জমা দিয়েছেন যখন শুনানি পর্বে তাকে ডাকা হয়েছে, এবং তিনি জেলা শাসকের কাছে গেছেন যে তার নাম কিভাবে ডিলিট হতে পারে, কারণ তার নামের জন্য তাকে যখন শুনানি পর্বে ডাকা হয়েছিল, তিনি তার মাধ্যমিকের অ্যাডমিট, তার সার্টিফিকেট, তারপরে তার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু কিন্তু দিয়েছেন তিনি। তারপরেও তার নাম কিভাবে ডিলিট হলো, তার জন্ম সার্টিফিকেটও কিন্তু জমা দিয়েছেন, তারপরেও তার নাম অ্যাডজুডিকেশন হতে পারতো। হ্যাঁ, অ্যাডজুডিকেশন হতে পারতো, কিন্তু তার নাম ডিলিটেড, একেবারে। এই যে সমস্যা শুধুমাত্র আয়েশার ক্ষেত্রে, একাধিক মানুষের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো এসেছে, এবং তাদের বক্তব্য তারা জীবিত হয়েও কেন কি করে তারা নাম তাদের ভোটার তালিকায় নেই। নাজিয়া, আরেকটা বিষয়, এই আয়েশার মতো তো অনেকেই রয়েছেন,
আমার এবং আমার দর্শক বন্ধুদের একটা বিষয় পরিষ্কার করার জন্য তোমাকে যে প্রশ্নটা করব, যে আয়েশার মতো যারা রয়েছেন, যাদের একদম ডিলিটেড লেখা হয়েছে, তারা কি করবে, তাদের প্রসেসটা কি হবে? একেবারে এই প্রশ্ন কিন্তু আমি করেছিলাম যারা এই প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত ব্যক্তিদের, অর্থাৎ ইআরও বা বিএলও বা অন্যান্য যে সমস্ত অবজারভাররা ছিলেন তারা যুক্ত ছিলেন এই কাজের সঙ্গে। তাদের মধ্যে একজনকে আমরা ফোন করেছিলাম এবং তাদের যে বক্তব্য যে সাবমিট অ্যাপিল শুরু হয়ে গেছে, মানে এই অপশনটা কিন্তু চলে এসেছে। এই যে voters.eci.gov.in এই যে ওয়েবসাইটটা আছে, সেখানে গেলে এই সাবমিট অ্যাপিল, একেবারে আরো একবার বলছি, voters.eci.gov.in এই যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে গিয়ে সাবমিট অ্যাপিল বলে একটি অ্যাপিল করার একটা কলাম চলে এসেছে, অপশন চলে এসেছে। এবং সেই অপশনে গিয়ে কিন্তু যে আয়েশার মতো বা অন্যান্য আরো যে সমস্ত ব্যক্তিরা আছেন যাদের নাম জীবিত হয়েও ডিলিটের খাতায় চলে গেছে, যাদের নাম ডিলিটের কলামে চলে গেছে, সেই সমস্ত ব্যক্তিরা অ্যাপিল করতে পারবেন এবং তারা তাদের অভিযোগ জানাতে পারবেন কি কারণে তাদের নাম ডিলিটের খাতায় চলে গেল, জীবিত হয়েও মৃত হলেন কিভাবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু এটা কোথাও যেতে হবে না, বাড়িতে বসে যে সিইও দপ্তরের যে ওয়েবসাইট, এই যে voters.eci.gov.in এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই অপশনটা এখন চলে এসেছে এবং সেই অপশনের মাধ্যমে সাবমিট অ্যাপিল এই অপশনটার মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ভোটাররা যাদের এই ধরনের সমস্যা হয়েছে, এমনটা কিন্তু কমিশন সূত্রে জানা গেছে। তার মানে যারা ডিলিটেড হয়েছেন তাদেরকে কি নতুন করে আবার ভোটার তালিকা আবেদন করতে হচ্ছে না? ওই অপশন, এটা একটা অপশন, হ্যাঁ, এটার মাধ্যমে তার বিচার করা হবে, তাকে বিবেচনা করা হবে, তার নথি আবার যাচাই করা হতে পারে, এই একটা পর্যায়ে সুযোগ দেওয়া, আরেক সুযোগ দেওয়া হয়েছে। আরো একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ফর্ম 6, এই ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভাবে আবার অ্যাপ্লাই করতে পারা যেতে পারে। ভোটার তালিকায় নতুন ভাবে নাম তোলার জন্য ফর্ম 6 তারা অ্যাপিল করতে পারেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং ফর্ম 6 পাওয়া যাবে, সেটা তো অবশ্যই ওয়েবসাইটে আছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম 6 তারা ফিল আপ করে জমা দেবেন এবং পুনরায় নাম তুলতে হবে। এবং এই নাম তোলার যে প্রসেস, যে সমস্ত নথিগুলো জমা দিতে হবে, সেই সমস্ত নথি দিয়ে আবার নাম তুলতে হবে, এই একটা পর্যায়ে তাদের কাছে আছে, এই একটা অপশন তাদের খোলা আছে। তার মানে কি, ধরো যারা এটাতে অ্যাপ্লাই করলো, তো তাদের ক্ষেত্রে কি এই প্রসেসটা কি খুব দ্রুততার সঙ্গে হবে, তাদের নামটা কি নতুন ভাবে তোলার জন্য? দেখো, সামনেই যেহেতু ভোট, এই ভোটের ক্ষেত্রে নতুন যারা ভোটার তাদেরও কিন্তু নাম এখনো তোলা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে লাস্ট একটা লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্ট প্রকাশিত হবে নমিনেশনের 10 দিন পরে। নমিনেশনের 10 দিন পরে একটা তালিকা প্রকাশিত হবে, যে মনোনয়নপত্র জমা দেওয়ার, একেবারে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার 10 দিন পরে একটি তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে এবং সেই তালিকা কারা কারা ভোট দিতে পারবেন এবার আসন্ন বিধানসভা নির্বাচনে, সেই তালিকা কিন্তু থাকবে এবং সেই তালিকায় আশা করা যায় যে এই যে ডিলিট হয়ে গেছেন তারা যদি যথোপযুক্ত এবং ঠিকঠাক নথি দেন, তাহলে কিন্তু তাদের নাম থাকবে। এখানেও একটা বিতর্ক থাকবে না যে তুমি যে শব্দটা ইউজ করলে, যে ঠিকঠাক যদি নথি দেয়, একেবারে মানুষ মানে একেবারেই যে পাসপোর্ট দিয়েছে, তারপরে পেনশন হোল্ডার, তিনি তার প্রমাণ দিয়েছেন, তারপরেও কি করে তিনি অ্যাডজুডিকেশনের আন্ডারে গেলেন? একেবারে এই যে অ্যাডজুডিকেশনের আন্ডারে চলে যাওয়া, এখনো পর্যন্ত নথি যাচাই হয়নি, 60 লক্ষ মতো ভোটার, তাদের নথি যাচাই হয়নি, তাদের বিচারকেরা তাদের বিবেচনার মাধ্যমে নথিগুলো দেখছেন এবং সেই নথি যাচাইয়ের পরেই কিন্তু আবার একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে হবে। সেটা হয়তো মার্চ মাসের 3য় বা 4র্থ সপ্তাহে সেই লিস্ট প্রকাশিত হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই যে না, যে তোমাকে যেটা বললাম, অ্যাডজুডিকেশনের আন্ডারে যে সমস্ত তথ্য দেওয়ার পরও যিনি রয়েছেন, যে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক, উনি তার অসুস্থতা থাকাকালীন হায়দ্রাবাদে ছিলেন এবং সে কারণে তিনি শুনানিতে যেতে পারেননি। তার পরিবারের সদস্যকে তিনি পাঠিয়েছিলেন, সমস্ত রকম নথি, পাসপোর্ট, যা যা চেয়েছে সরকারি নথি, সেই সমস্ত নথি দিয়েছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তিনি অ্যাডজুডিকেশনের আন্ডারে, এবং তিনি শুধু একা নন, তার পরিবারের 6 সদস্য, তারাও কিন্তু ওই একই বিচারাধীন। তো ওনার কি হতে চলেছে?
দেখো এই যে বিচারাধীন বা বিবেচনাধীন, এটা এখন তো নথি যাচাই, কারণ মানে লিস্ট প্রকাশিত হওয়ার আগেই কিন্তু জানানো হয়েছিল যে বাকি থাকছে এই প্রায় 60 লক্ষ 65 লক্ষ যে ভোটার, তাদের লিস্ট কিন্তু প্রকাশিত না হতে পারে। তার কারণ হচ্ছে নথি যাচাই এখনো বাকি রয়েছে। তো মানুষ কিন্তু এটা জানতো যে কয়েক লক্ষ মানুষের নাম হয়তো বিচারাধীন বা বিবেচনাধীন থাকতে পারে। সেটা ছবিটা প্রকাশ্যে এলো যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো, এবং চূড়ান্ত ভোটার তালিকায় পরে দেখা যাচ্ছে প্রায় 60 লক্ষ ভোটার, তাদেরকে এই অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীনের মধ্যে ফেলা হয়েছে। তাদের কিন্তু নথি যাচাই পর্ব চলছেই, এবং সেই নথি যাচাই পর্ব যত দ্রুততার সঙ্গে সম্ভব সেই কাজ কিন্তু সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, তাতে যাদের নামের ক্ষেত্রে এই যে বিবেচনাধীন এই ট্যাগটা এখনো পর্যন্ত লেগে আছে, সেই ট্যাগটা থেকে বেরিয়ে এসে তারা যেন ভোট দিতে পারেন, সেই দিকেই কিন্তু কাজ চলছে। এবং সেই কাজ দ্রুততার মধ্যে সম্পন্ন করে, দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পরে কিন্তু একটা সাপ্লিমেন্টারি তালিকা, সেটাও কিন্তু মার্চ মাসের মধ্যেই প্রকাশিত হতে পারে এমনটা জানা যাচ্ছে। এবং সেই তালিকা প্রকাশের পরেও যদি দেখা যায় যে নাম উঠছে না, মানে তখনও নথি নিয়ে গণ্ডগোল, আবারও নতুন করে যিনি মানে বৈধ ভোটার অথচ নথির কারণে তিনি নাম উঠছে না তার, আবার তাকে হয়তো নতুন করে নাম তুলতে হবে ফর্ম 6। এবং তারপরেও এই যে নতুন যারা ভোটার 18 বছর বয়স যাদের হচ্ছে, তাদেরও কিন্তু নাম উঠছে, তারা ফর্ম 6 ফিল আপ করছে এবং সেই নামও তুলছে। তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে নমিনেশনের 10 দিন পরে একটা শেষ তালিকা প্রকাশিত হতে পারে, এবং সেই সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হবে, সেই সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্টে কিন্তু এই সমস্ত ভোটার যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, তারা যারা বিচারাধীন আছেন, তাদের হয়তো নাম অনেকেরই নাম থাকবে। তার কারণ এই একটা আশার আলো কিন্তু একটা শোনা যাচ্ছে, এবং এই যে ভয় পেয়ে গেছে মানুষ, যে আতঙ্কের মধ্যে মানুষ আছে, সেই আতঙ্ক থেকে মানুষ একটা বেরিয়ে আসতে পারে। তার কারণ প্রসেস কিন্তু চলছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে কিন্তু প্রসেস থেমে যায়নি, প্রসেস কিন্তু চলছে, কাজ কিন্তু চলছে, এবং সেই কাজের মাধ্যমে কিন্তু যেগুলো বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, যেগুলো এখনো পর্যন্ত নথি যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু চলছে। এবং তারপরে তালিকা প্রকাশ হবে, যদি আবার দেখা যায় যে সংখ্যাটা কমছে না খুব একটা, আবার সেগুলো যাচাই হবে, আবার তালিকা প্রকাশ হবে। অতএব বৈধ ভোটারদের কোনো রকম যাতে সমস্যা না হয়, বৈধ ভোটাররা যাতে ভোট দিতে পারেন, তাদের যাতে ভোটাধিকার কোনোভাবে লঙ্ঘিত না হয়, তাদের যাতে ভোটাধিকার কোনোভাবেই মানে বাদ না যায়, সেদিকে কিন্তু নজর দিয়েছে কমিশন। তাই কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে যে পরপর কিন্তু হয়তো লিস্ট প্রকাশিত হতে পারে, মানে নথি যাচাই কিছুটা হলো, তাদের প্রকাশিত হলো, আবার হয়তো বাকি থাকলো, আবার সেক্ষেত্রে কেউ হয়তো আপিল করলো, আবেদন করলো যে কি কারণে আমার বাদ গেল, আমি তো নথি দিয়েছিলাম এই নথি। কারণ প্রসেসটা তো হচ্ছে ডিজিটালি বিষয়টা, এবং যান্ত্রিকভাবে যদি কোনো সময় কোনো সমস্যা হয় আপলোডিংয়ের ক্ষেত্রে, তাহলে আবার সেটাকে তো ঠিক করার জন্য প্রসেস থাকবেই। তাই যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে একেবারে যখন ফাইনাল সাপ্লিমেন্টারি একটা তালিকা প্রকাশিত হবে, মানে সেটা হয়তো নমিনেশনের 10 দিন পরে প্রকাশিত হতে পারে একটা, সেখানে কিন্তু বেশিরভাগ মানুষেরই নাম থাকতে পারে, এটাও কিন্তু একটা আশা করা যেতে পারে। অনেকেই হয়তো না, যে আমরা যে বলছি কমেন্ট বক্স ভরিয়ে দেবেন যে আপনাদের নাম তো উঠে গেছে, আপনারা কি করে বুঝবেন হেনস্থার শিকার হবেন, আপনারা কি বুঝবেন যে আতঙ্কিত হবেন। তো আমরা যেটা বলছি যে আতঙ্কিত হবেন না, কারণ এই সময় আমাদের সকলকেই বলছি যে মাথা ঠান্ডা রেখে আমাদের কাজটা করতে হবে, কিছু তো করার নেই। এই প্রসেস, যেটা সরকারি প্রসেস চলছে, অবশ্যই প্রতিবাদ তো হবেই। অনেক ভুলভ্রান্তি সেদিন আমরা যা দেখলাম, নির্বাচন কমিশনের তরফ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় নির্বাচন কমিশনের আধিকারিক জানাচ্ছেন যে ভুল ত্রুটি তো হতেই পারে, অবশ্যই ভুল ত্রুটি হবে, কিন্তু এটাও বলার অপেক্ষা রাখে না যে এটা কিন্তু একটা মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাই তো? যতই ভুল ত্রুটি হোক, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে একজন দুজনের নাম নেই, তাদের তোর নাম পরিবারে এমনও দেখা যায়, পরিবারে মায়ের নাম আছে, ছেলের নাম নেই, বইয়ের নাম নেই, এরকমও হয়েছে অনেক ক্ষেত্রে। সেসবগুলো টেকনিক্যাল ফল্ট হতে পারে, সেগুলো এই যেমন দেখো আরেকটা উদাহরণ, নাজিয়া, আরেকটা যেটা উদাহরণ, নদিয়ার কল্যাণীর চরযাত্রার বাসিন্দা যারা, তারা একসময় 251 জন এখনো বিচারাধীন। তো কারণটা কি? কারণ 2009 সালে তারা হুগলির ভোটার ছিলেন,
এবার 2009 সাল থেকে তারা তার পরবর্তী পর্যায়ে তারা নদিয়ার কল্যাণী বিধানসভার আন্ডারে চলে আসেন, তারা লোকসভা ভোটও দিয়েছেন সম্প্রতি। তো তাদের এই 251 জনের নাম কিন্তু এখন বিচারাধীন। তারা কি করবেন? এর আগেও তারা শঙ্কা প্রকাশ করেছিলেন যে তাদের জেলা ভিত্তিক যে বিন্যাসটা হয়েছিল, এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের তো এটা কোনো দোষ নেই, কারণ এটা জেলা ভিত্তিক বিন্যাস, এটা তো জেলা ভিত্তিক বিন্যাস হয়েছে এবং তাদের তো এটাতে কোনো ফল্ট নেই, এটা তো একটা মানে পার্টিশনগতভাবে তাদের সমস্যা হয়েছে, জেলা ভিত্তিক বিন্যাস হয়েছে, তার জন্য সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কমিশনের তরফ থেকে এই বিষয়গুলোতে নথি যাচাইয়ের পরে কিন্তু স্বাভাবিক একজন ভোটারের একটা আতঙ্ক থাকতেই পারে যে তাদের নামটা উঠলো না, আর কবে উঠবে? ভোট তো সামনেই চলে এসেছে, আর কিছুদিন পরেই জানাবে প্রার্থী তালিকা, কিছুদিন পরেই দেখা যাবে দিন ঘোষণা হচ্ছে। একেবারে নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে হয়তো তৃতীয় সপ্তাহ মার্চের, তো সেক্ষেত্রে নির্ঘণ্ট প্রকাশের পরেই কিন্তু শুরু হয়ে যাবে সমস্ত ভোটের সমস্ত কাজ, সবকিছু শুরু হয়ে যাবে। নিজের যদি ক্ষত না হয় তাহলে ক্ষতের ব্যথাটা তুমি বুঝবে না। তো অবশ্যই আমরা বুঝবো না, যাদের ক্ষতটা হয়েছে, যাদের এই হেনস্থার শিকার হতে হয়েছে, তারা বুঝছেন তাদের কতটা হেনস্থার শিকার, কতটা চিন্তার মধ্যে পড়ছে। কিন্তু তারপরেও বলবো শরীর খারাপ না করে অবশ্যই মাথা স্থির রাখুন। আপনি যদি বৈধ ভোটার হন, আপনি যদি এখানকার বাসিন্দা হন, অবশ্যই দেখুন সর্ষের মধ্যে তো ভূত যেমন থাকে অবশ্যই রয়েছিল, এবং কত মানুষ দেখলাম যে সীমান্ত পেরিয়ে তারা চলে গেল, অবশ্যই সর্ষের মধ্যে ভূত রয়েছে। এবং কিন্তু বৈধ ভোটার হলে কোনো চিন্তার কারণ নেই, আপনার নাম থাকবে। এবং হয়তো এখন টেকনিক্যাল ত্রুটির কারণে বা নথি যাচাইয়ে কিছু দেরি হওয়াতে বা কোনো কিছু সমস্যাতে আপনার নাম হয়তো বিবেচনাধীন পর্যায়ে পড়েছে বা আপনার নাম ডিলিট হয়েছে, কিন্তু আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে, আপনার কাছে যদি বৈধ সবকিছু থাকে, তাহলে কিন্তু আপনি বৈধ ভোটার এটা প্রমাণিত হবে এবং আপনার নাম থাকবে। সত্যিই চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেই দেখছি অসুস্থ হয়ে পড়ছেন, অনেকের মানে এমন অসুস্থ হচ্ছেন মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এইরকম চিন্তা করার কোনো কারণ নেই। বাড়িতে গিয়ে বিক্ষোভ, তারা একটা কর্মচারী, তারা কর্মচারী, তারা তো তাদের যে ইনস্ট্রাকশন পেয়েছেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কাজ করেছেন। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। কমিশন বিষয়টা দেখছে এবং এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ মানেই কিন্তু সেখানে থেমে যায়নি এসআইআর এর কাজ। এসআইআর এর কাজ কিন্তু এখন চলছে এবং এসআইআর এর কাজ চলবে যতদিন না পর্যন্ত এই মীমাংসা না হচ্ছে সমস্ত কিছুর। মীমাংসা হওয়ার পরেই কিন্তু সবার যাদের ভোট তালিকায় যাদের নাম ওঠা জরুরি বা যারা বৈধ ভোটার তাদের নাম না উঠছে ততদিন পর্যন্ত কিন্তু প্রসেসগুলো চলবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্টও প্রকাশিত হতে পারে, এই যে কমিশন সূত্রে যেগুলো জানা যাচ্ছে। তাই চিন্তা করবেন না। অবশ্যই যেমন করোনা কালে আমরা সবাই একসঙ্গে ভুগেছিলাম, নোটবন্দির সময় সবাই একসঙ্গে ভুগেছিলাম। এই যে আপনাদের উদাহরণ দিচ্ছি যে এই মানুষ, এই যে আরেকটা উদাহরণ আপনাকে দিই, যে আপনাদের দিই, যেটা হচ্ছে পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে 100 জন মতো ভোটার রয়েছে। সেই 100 জনের মধ্যে নাজিয়ার 60 জন বিচারাধীন। ওই প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটা মানুষ খেটে খাওয়া, তা অত জানেন না সাইবার ক্যাফেতে যাবেন, গিয়ে বিচার কার কাছে যাবেন, অ্যাডজুডিকেশন শব্দের অর্থই তারা বোঝেন না, উচ্চারণে হয়তো তারা করতে পারবেন না, তাদেরও এই ভোগান্তিটা হচ্ছে। অতএব আপনারা যারা আতঙ্কিত হয়ে শরীর খারাপ করে ফেলছেন, তাদের একটা কথা বলবো যে আপনি একা কিন্তু ভুগছেন না, এটা আমরাও ভুগছি, আমাদেরও কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই বলবো আতঙ্ক করবেন না, সমস্যা যখন হয়েছে সমাধান অবশ্যই বেরোবে। এবং আপনি যদি বৈধ ভোটার হন, আমরা বারবার কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি বৈধ ভোটারদের কোনো সমস্যা নেই, দেখুন আতঙ্ক ছড়ানোটা আমাদের কাজ নয়। সব সময় কমিশন আছে, তাদের পাশে সব সময় মানুষ আছে, আদালত আছে, সবকিছুই আছে। অতএব বৈধ ভোটারদের কোনো সমস্যা নেই। তাদের হয়তো সমস্যা সাময়িকভাবে এসেছে, হয়তো এই প্রসেস যেটা চলছে আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের জন্য ভালো হলো, একেবারে পরবর্তী প্রজন্মের জন্য ভালো হলো। এবং পাশাপাশি এই যে নথি যাচাই, এতে কারোর নামের ক্ষেত্রে গন্ডগোল, তাদেরকে ডাকা হয়েছিল শুনানিতে, তাদের বয়সের ক্ষেত্রে গন্ডগোল, তাদের ক্ষেত্রে ডাকা হয়েছিল, মানে মা বাবার সঙ্গে সন্তানের বয়সের যে তফাৎ 15 বছরের কম সেক্ষেত্রে ডাকা হয়েছে, 40 বছরের বেশি সেক্ষেত্রে ডাকা হয়েছে। অ্যাডজুডিকেশনের আন্ডারে পড়েছেন, নামের বানান ভুল, নামের বানান মাঝখানে কুমার ছিল, সেই কুমারটাকে হয়তো হাটিয়ে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে। মানে এটা অনেক 60 লক্ষ, এই যে ফিগারটা, এটা কিন্তু অনেকটাই, এটা কিন্তু কম নয়। তাই আপনাদের বলবো আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়ানোটা আমাদের কাজ নয়, সমস্যার সমাধানটাই আমাদের কাজ। তো নাজিয়া আবার বলো, পরবর্তী যে লিস্টে বেরোবে সেটা যদি একটু আরেকবার বলে দাও। পরবর্তী আবারও একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত খুব দ্রুতই হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং চূড়ান্ত তালিকার পর
যাদের নাম দেখা যাচ্ছে যে বিবেচনাধীন পর্যায়ে রয়েছে, যাদের নাম ডিলিট বা যারা জীবিত হয়েও মৃত হয়ে গেছেন, সেই সমস্ত নথিগুলো কিন্তু যাচাই চলছে এবং সেই নথি যাচাইয়ের পরে একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হয়তো সেই তালিকা প্রকাশিত হবে এবং সেই তালিকাতেও যদি কারোর নাম এই বিবেচনাধীন পর্যায়ে থেকে যায় বা ডিলিট থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা আবার অ্যাপ্লাই করতে পারবেন। যাদের ডিলিট হয়ে যাবে তারা ফর্ম 6 ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারেন বা voters.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে সাবমিট অ্যাপ্লাই এই অ্যাপিল এই অপশানে গিয়ে আপনারা অ্যাপিল করতে পারেন যে কেন আপনাদের নাম বাদ গেল। তো সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে আবার সেগুলো বিবেচনাধীন, আবার সেগুলো নথি যাচাই হবে এবং পরবর্তীকালে আবারও তালিকা প্রকাশিত হতে পারে। এবং অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে বারবার হয়তো এই ধরনের তালিকাও প্রকাশিত হতে পারে এবং এই ভোটের আগে পর্যন্ত এবং নমিনেশন শেষ হওয়ার 10 দিন পরে পর্যন্ত কিন্তু এই তালিকা প্রকাশের সম্ভাবনা আছে এবং ফাইনাল একটা তালিকাও, সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশিত হতে পারে যারা ভোট দিতে পারবেন। এই যে 2026-এ বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই বিধানসভা নির্বাচনে কারা কারা ভোট দিতে পাচ্ছেন সেই নিয়েও কিন্তু একটা তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে, যার জন্য একটা সাপ্লিমেন্টারি ফাইনাল তালিকাও হয়তো প্রকাশিত হতে পারে এবং সেই তালিকার দিকেও নজর রাখুন এবং অবশ্যই দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব আতঙ্কের বিষয় অবশ্যই, আতঙ্কিত হবেন না, মাথা ঠান্ডা রাখুন, ঠান্ডা রেখে সমস্যার সমাধানে যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত সেটা করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও শেষে কমেন্টে আপনারা জানাতে পারেন। আমরা যতটুকু পারবো, যে আমরা প্রথম থেকে যেটা করে আসছি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।